এই ছোট লোকের বাচ্চা, বডিগার্ড হয়ে আমার মুখে মুখে তর্ক করিস? আব্বু, আব্বু, এই ছেলেটাকে কোথা থেকে নিয়ে এসেছো? কি হয়েছে প্রিয়া? তুই এইভাবে আকাশের উপর চেঁচামেচি করতেছিস কেন? আকাশ, কি করছো তুমি? আসলে স্যার আমি তো আকাশকে আর কিছু বলতে না দিয়ে প্রিয়া আবারও আকাশের গালে চড় মেরে বলতে লাগলো। আব্বু, এই ছোট লোকটা আমার সাথে বেয়াদবি করেছে। আমি তাকে বলেছিলাম যে 5 মিনিটের মধ্যে ড্রাইভ করে কলেজে নিয়ে যাইতে। সে বলেছে 5 মিনিটে যাওয়া যাবে না। আকাশ তো ঠিকই বলেছে। বাড়ি থেকে কিভাবে 5 মিনিটে কলেজে যাওয়া যাবে? তুই তো নিজেও ড্রাইভ করিস, তাহলে বল 5 মিনিটে কিভাবে যাওয়া যাবে? আমি যেটা বলি সেটাই হবে। যেখানে 5 মিনিট বলবো সেখানে 5 মিনিটে যেতে হবে। তা না হলে আমি তার ওপর অত্যাচার করব, সরাসরি বলে দিলাম। এই বলে প্রিয়া রাগে হনহন করতে করতে চলে গেল তার রুমে। এদিকে প্রিয়ার আব্বু আকাশের কাঁধে হাত রেখে বলতে লাগলো। আকাশ, সরি বাবা, আসলে মেয়েটা আমার অনেক আদরের তো, তাই তাকে কিছু বলতেও পারি না। তুমি প্লিজ রাগ করো না। আরে স্যার কি যে বলেন না, আমি রাগ করবো কেন? আমি আপনার বাড়ির চাকর, আপনারা আমার সাথে যা খুশি তাই ব্যবহার করতে পারেন, আমি এতে রাগ করি না। প্রিয়ার আব্বু মাথা নিচু করে চলে গেল তার রুমে। এদিকে আকাশ গাড়িটা পার করে বসে রইল গাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ পর প্রিয়া আবার নিচে আসলো। গাড়ির সামনে এসে আকাশকে বলতে লাগলো। এই ছেলে, এই নাও লিস্ট, আমার জন্য এইগুলো নিয়ে আসো। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে নিয়ে আসবে। আর এই নাও আমার এটিএম কার্ড, যত টাকা লাগে সবগুলো নিয়ে আসবে। একটাও যাতে বাদ না থাকে। যদি বাদ থাকে তাহলে তোমার কপালে শনি আছে। আকাশ তাড়াতাড়ি করে চলে গেল বসুন্ধরা সিটি মলে। প্রিয়ার জন্য সকল কিছু নিয়ে আবার চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিল। আকাশ তাড়াতাড়ি করে চলে গেল প্রিয়ার রুমে। দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কামিং। এই নেন ম্যাম, আপনার দেওয়া লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে এসেছি। আর কিছু লাগবে নাকি? লাগলে বলেন, আমি এখনই এনে দিতেছি। আর কিছু লাগবে না এখন। আর শোন, কালো মাইক্রো গাড়িটা রেডি কর। আমি একটু পর আমার বান্ধবীদের বাসায় যাব। কিন্তু ম্যাম, সাদা এক্স কালারের গাড়িটা তো আছেই, তাহলে কালোটা দরকার কিসের? আই, তুই আবার আমার মুখের মুখে কথা বলতেছিস? এখন কিন্তু তোর কপালে আরও খারাপ কিছু লেখা আছে। তোকে যেটা বলছিস এটা কর গিয়ে। আকাশ গালে হাত দিয়ে চলে গেল নিচে। গ্যারেজ থেকে কালো মাইক্রো গাড়িটা বের করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর প্রিয়া আসলো। গাড়িতে উঠে আকাশকে বলতে লাগলো। দেখ, গাড়িতে লোকেশন সেট করা আছে। 112/12 নম্বর রোড, কোহিনূর ভিলা। তাড়াতাড়ি যাবি, ওখানে আমার জন্য সবাই অপেক্ষা করতেছে। এমনিতেই দেরি হয়ে গেছে। ঠিক আছে ম্যাম, আমি এখনই যাইতেছি। এই বলে আকাশ ড্রাইভ করতে লাগলো। তাড়াতাড়ি প্রায় 10 মিনিটের মধ্যে আকাশ চলে গেল কোহিনূর ভিলার সামনে। গাড়িটা তার গাড়ি থেকে নেমে আকাশকে 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলতে লাগলো। তুই আজকে সারাদিন এখানে থাকবি। আমি আমার বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাইতেছি। সন্ধ্যা হোক বা রাত হোক, তোকে যেন এখানেই এসে পাই। আর আবু ফোন দিলে বলবি যে আমি বান্ধবীদের বাসায় আছি। কথাটা মাথায় ঢুকিয়ে নে। ঠিক আছে ম্যাম, আপনি যা বলবেন তাই বলবো। এই বলে প্রিয়া চলে গেল তার বান্ধবীদের কাছে। এদিকে আকাশ গাড়ি থেকে নামতেই দেখতে পেল প্রিয়া কয়েকজন ছেলে বন্ধু এবং কয়েকজন মেয়ে বন্ধুদের সাথে একটা বড় গাড়িতে উঠে গেল। এদিকে প্রিয়া গাড়িতে উঠতেই তার বান্ধবীরা জিজ্ঞেস করতে লাগলো। কিরে প্রিয়া, দেখলাম তোর গাড়ি থেকে একটা ছেলে বের হয়েছে। নতুন ড্রাইভার নাকি তোর? হ্যাঁ, নতুন ড্রাইভার হবে না তো আর কি হবে। তোরা তো জানিস আমার জ্বালায় একটা ড্রাইভারও টিকে থাকতে পারে না। তবে এই ছেলেটা একটু ভিন্ন, দেখতে কেমন অদ্ভুত, আবার কথাবার্তা চালচলন অদ্ভুত। আপু কোথা থেকে যে ওদের ধরে এনেছে আল্লাহই জানে। আচ্ছা বাদ দে, আজকে পার্টিটা কিন্তু সেই হবে। তবে শোন, পার্টিতে কিন্তু তোর ঝামেলা করিস না। তোর বয়ফ্রেন্ডকে বলে দিস যাতে তোর সাথে অন্তত পার্টিতে খারাপ কিছু না করে। হ্যাঁ, আমি তাকে আগে ফোন দিয়ে বলে দিয়েছি যে পার্টিতে অন্তত কিছু না করতে। সে রাজি হয়েছে। বড়লোক বাপের পোলা, জানিসই তো কেমন। তোকে যদি একবার বিয়ে করতে পারি তাহলে আমার আর
মাটিতে পা রেখে চলতে হবে না। প্রিয়ার কথা শুনে পেছন থেকে আনিকা হেসে বলতে লাগলো, প্রিয়া, তুই তো ভাবছিস রাজ বিশ্বের সবচেয়ে বড়লোক বাপের ছেলে, কিন্তু তার চাইতেও বাপেরও বাপ আছে জানিস। আকাশ গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছিস? হ্যাঁ, নাম তো শুনেছি, কিন্তু কি হয়েছে? সেই কোম্পানির এমডির বয়স বলতে পারবি কত? কত আর হবে, আমার আব্বুর মতো বয়স হবে হয়তো। আর এইসব আমাকে বলতেছিস কেন? আমি এসব শুনে কি করব? সেই কোম্পানির এমডির বয়স হচ্ছে 24। বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া, এমনকি আরও 24টা দেশে টপ বিজনেসম্যান এই আকাশ গ্রুপ কোম্পানির মালিক। কিন্তু আজ পর্যন্ত আমার আব্বু, তোর আব্বু এবং আরও অনেক বড় বড় বিজনেসম্যানরাই তার দেখা পায় নাই। সে লন্ডনের টপ কোটিপতির মধ্যে একজন। সে চাইলে এক চুটকি দিয়ে তোর আব্বুর সব বিজনেস সব বন্ধ করে দিতে পারে। কি করতেছিস এসব? আমি তো জানতাম আমার বয়ফ্রেন্ড রাজ 10-এর টপ কোটিপতি, কিন্তু এখন তো শুনতেছি অন্য কথা। আচ্ছা, আমি বাসায় গিয়ে আব্বুকে জিজ্ঞেস করব। প্রিয়া, আনিকা যেটা বলেছ সেটা সত্যি। আকাশ গ্রুপ অফ কোম্পানি দেশের টপ নাম্বার 1-এ আছে। তার সাথে টেক্কা দিতে কেউ পারে না। এমনকি দেশের 100 জন বিজনেসম্যান এর সকল টাকা সম্পত্তি যদিও একসাথে করিস, তার একটা কোম্পানির দাম দিতে পারবে না সেই টাকা দিয়ে। একটা কোম্পানিতে তিনি কয়েকশো বিলিয়ন কোটি কোটি টাকা খরচ করেছে এবং সেই টাকা 1 মাসের মধ্যে তুলে ফেলেছে ওই কোম্পানি থেকে। সাগরের কথা শুনে প্রিয়া ভাবতে লাগলো, কে এই ছেলে? এতটুকু বয়সে এত বড় বিজনেসম্যান হয়ে গেছে। যেভাবেই হোক আমাকে জানতে হবে। দরকার পড়লে রাজের সাথে আমি ব্রেকআপ করব। এইসব ভাবতে চেয়ে প্রিয়া বেশ কিছুক্ষণ পর প্রিয়া এবং তার বান্ধবীরা চলে আসলো পার্টিতে। ভেতরে প্রবেশ করতেই রাজ এসে প্রিয়াকে জড়িয়ে ধরলো। এদিকে প্রিয়া আশেপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে প্রিয়া বলতে লাগলো, রাজ, কি হচ্ছে এসব? ছাড়ো, সবাই তাকিয়ে আছে, ছাড়ো বলতেছি। প্রিয়া, দেখুক না সবাই। এখানে যারা আছে সবাই জানে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। সো ওরা দেখুক আমি যে তোমাকে কতটা ভালোবাসি। প্রিয়া রাজকে ছেড়ে দিল আর বলতে লাগলো, দেখো রাজ, আমি তোমাকে পার্টিতে আসার আগেই বলে দিয়েছি যে পার্টিতে কোনো কিছু করবে না। তুমি এখন যেটা করলে এটা একদম ভালো হলো না। ওকে, সরি বেবি, আর কিছু করব না। চলো এখন এনজয় করে। এই বলে রাজ প্রিয়াকে নিয়ে চলে গেল স্টেজে। সবাই পার্টি এনজয় করছে। এদিকে রাজ একটা ড্রিঙ্কসের মধ্যে ড্রাগস মিশিয়ে প্রিয়ার কাছে দিয়ে চলে আসলো আর বলল, প্রিয়া, এই নাও আমার তরফ থেকে তোমার জন্য স্পেশাল একটা ড্রিঙ্কস। ধন্যবাদ রাজ। প্রিয়ার ড্রিঙ্কসটা খেতেই তার মাথা ঘুরতে লাগলো। এই ফাঁকে সবাই আনন্দ করছে। এর থেকে রাজ আস্তে আস্তে করে প্রিয়াকে নিয়ে চলে আসলো একটা ফাঁকা রুমে। এদিকে প্রিয়া মাতাল অবস্থায় শুয়ে আছে বিছানায়, আর রাজ দাঁড়িয়ে প্রিয়ার শরীর দেখছে আর ভাবছে। অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হবে প্রিয়া। তোমার অহংকার, তোমার সব কিছু আমি এক নিমিষে শেষ করে দিব এইখানে। এই বলে রাজ প্রিয়ার জামা কাপড় খুলতে লাগলো। প্রিয়ার জামাটা খোলার সাথে সাথে বাইরে থেকে কয়েকজন সাংবাদিক এসে ভিডিও করতে লাগলো। প্রায় 2-1 মিনিটের ভিডিও করে ফেলেছে তাদের এরকম অর্ধনগ্ন অবস্থা। এটা দেখে রাজ তাড়াতাড়ি করে পালিয়ে গেল ওখান থেকে। এদিকে প্রিয়াকে খুঁজতে খুঁজতে তার বন্ধু বান্ধবীরা চলে আসলো সেই রুমের সামনে। এসে থেকে প্রিয়া এমন অবস্থায় পড়ে আছে বিছানায়, আর সাংবাদিকরা ভিডিও করছে। নয়নিকা তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিয়ে প্রিয়ার ড্রেস পরিয়ে দিল। এদিকে বাইরে সাগর সাংবাদিকের উদ্দেশ্য করে বলছে, এই ভাই, আপনাদের কি বাড়িতে মা বোন নেই? আপনারা কিভাবে পারলেন এই মেয়েটাকে অর্ধলগ্ন অবস্থায় ভিডিও করতে? আপনাদের মনে হয় বাড়িতে মা বোন নেই, তাই এমনটা করতে পারছেন। বাহ বাহ, কোটিপতি বিজনেসম্যানের ছেলেমেয়েরা পার্টিতে এসে এরকম অর্ধলঙ্গ অবস্থা দিন কাটাবে, আর বছর শেষে যখন বেবি হবে তখন অপরাধ দিবে কোনো গরিব ঘরের সন্তানকে, তাই না? এটা হতে দেব না আমরা। সাংবাদিকের কথা শেষ হতেই পাশ থেকে আরেক সাংবাদিক মেয়ে বলে উঠল, ভিডিও আপলোড করা হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যাবে।
চলো, আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাই। এই বলে সাংবাদিকরা চলে গেল। এদিকে প্রিয়া তো ড্রাগসের নেশায় এখনও আচ্ছন্ন হয়ে পড়ে আছে। তার কয়েকজন বান্ধবী এবং বন্ধুরা ধরে নিয়ে চলে গেল হাসপাতালে। এদিকে আকাশ গাড়িতে বসে অপেক্ষা করতেছে প্রিয়ার জন্য, আর ফেসবুকে ভিডিও দেখছে। এমন সময় প্রিয়ার অর্ধলগ্ন অবস্থা ভিডিওটা তার সামনে পড়ে গেল। প্রায় 15 মিনিট আগে ভিডিওটা আপলোড করা হয়েছে। ভিউজ এসেছে 1 মিলিয়ন। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে ফোন দিল সেই টিভি চ্যানেলের অফিসে। একবার রিং হতেই অফিসের এমডি ফোনটা রিসিভ করলো। আকাশের নাম্বার দেখে তোতলাতে তোতলাতে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আকাশ স্যার, আপনি আমাকে ফোন করেছেন। আমার কত সৌভাগ্য। বলেন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। প্রায় 15 মিনিট আগে আপনার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছে। আনোয়ার গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ে রিয়ার অর্ধলগ্ন অবস্থা সেই ভিডিওটা। এখন যদি আপনি ভিডিওটা ডিলিট না করেন তাহলে আপনার অফিস 2 মিনিটের মধ্যেই বন্ধ করে দিব আমি। আর এই ভিডিওটা কে করেছে তার ফোন নাম্বার দেন, আমি তার সাথে যোগাযোগ করব। স্যার আমি এখনই ভিডিওটা ডিলিট করতেছি। আপনি প্লিজ আমার অফিসটা বন্ধ করবেন না। অফিসটা বন্ধ হয়ে গেলে কয়েকশত পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে। আর আমি সাংবাদিকের নাম্বারটা দিতেছি, 0171943। এটা সাংবাদিকের নম্বর। ঠিক আছে। আর আমি 1 মিনিটের মধ্যে যাতে ভিডিওটা আপনার পেজ বা অন্যান্য জায়গা থেকে খুঁজে না পাই, যদি খুঁজে পাই তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। না স্যার, আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি এখনই সব জায়গা থেকে ডিলিট করে দিতেছি। ভিডিওটার সাথে সাথে ডিলিট হয়ে গেল। এদিকে আকাশ ফোন দিল ফাহিমের কাছে। একবার কল দিতেই ফাহিম রিসিভ করলো। কিরে আকাশ, তুই বাংলাদেশে কবে আসলি? আর আসার সময় আমাকে ফোন দিলি না কেন? দেখ, এইসব কথা বাদ দে, আমি যেটা বলি সেটা শোন। একটু আগে আনোয়ার সাহেবের মেয়ে প্রিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। কার সাথে ভাইরাল হয়েছে আমি পুরোটা দেখি নাই, তুই একটু খোঁজ লাগা। তোকে একটা সাংবাদিকের নাম্বার দিতেছি, সাংবাদিকের সাথে কথা বলে এরপর আমাকে জানা কে এই কাজ করেছে, তার জীবন আমি ছাই করে দেব। আকাশ, তুই কেন ওই অহংকারী মেয়ের পিছনে পড়ে আছিস বলতো? এর থেকে কত ভালো মেয়ে তোর পিছনে ঘোরাঘুরি করে জানিস? তোর আসল পরিচয় না জানার সত্ত্বেও কত মেয়ে ঘোরাঘুরি করে। আর আসল পরিচয় জানলে তো বুঝতে পারছিস, পুরো বাংলাদেশের মানুষ তোর পিছনে ঘুরঘুর করবে। দেখ, যাকে আমি একবার পছন্দ করে ফেলি তাকেই আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। সো প্রিয়াকে যখন আমি পছন্দ করেই ফেলেছি তখন প্রিয়াকেই আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করব, অন্য কাউকে না। তোকে যেই কাজ দিয়েছি এটা তাড়াতাড়ি শেষ কর। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। এদিকে আনোয়ার সাহেব ভিডিওটা দেখার পর থেকে কি করবে উনি নিজেই বুঝতে পারছে না। এদিকে আকাশ ফোন দিল প্রিয়ার নাম্বারে। কয়েকবার কল দিতেই ওই পাশ থেকে নয়নিকা ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো, আপনি কি প্রিয়ার ড্রাইভার? হ্যাঁ, আমি প্রিয়ার ড্রাইভার। প্রিয়া ম্যাডাম কোথায় আছে এখন? ওনাকে ড্রাগস দেওয়া হয়েছে। এখন আমরা ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, আর মেডিকেল কলেজের হসপিটালে আছি আমরা। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি, রাখলাম এখন। এই বলে আকাশ ফোনটা রেখে দিল। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো সেই হাসপাতালে। রিসেপশনে এসে আকাশ বলতে লাগলো, এক্সকিউজ মি। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? অপারেশন থিয়েটারটা কোন দিকে একটু বলবেন? আর প্রিয়া নামের একজন পেশেন্ট অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। স্যার 2 মিনিট ওয়েট করেন, আমি একটু চেক করে দেখতেছি এই নামে কাউকে ভর্তি করা হয়েছে কি না। মেয়েটা দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মেয়েটা আবারও বলতে লাগলো, হ্যাঁ স্যার, ওনার অপারেশন চলতেছে। 4 তলার ডান পাশের রুমে অপারেশন হচ্ছে। ধন্যবাদ। এ বলে আকাশ চলে গেল 4 তলায়। এদিকে রিসেপশনের মেয়েটা ফোন দিল তার বসকে। একবার রিং হতেই তার বস ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি হয়েছে? এই সময় ফোন দিলে কেন? তুমি জানো না এই সময় আমি বিজি থাকি? স্যার আমি জানি, কিন্তু এখানে তো আমি বড় কিছু দেখতেছি। লন্ডনের টপ কোটিপতি আকাশ গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ স্যার এসেছে, অপারেশন থিয়েটারের সামনে চলে গেছে। কি বলতেছো এসব? লন্ডনের বিজনেসম্যান আকাশ স্যার এখানে কিভাবে আসবে? আর ওনাকে তুমি চিনোই বা কি করে?
স্যার কয়েকদিন আগে একটা পার্টিতে একটা ভিডিওতে দেখেছিলাম ওনাকে, তাই ওনার মুখটা দেখে চিনে ফেলেছি। আপনি একবার এসে দেখে যান। ঠিক আছে, আমি এখানে আসতেছি। আর ওনাকে একটু বসিয়ে রাখো, যাতে উনি চলে না যায়। আমার আসতে 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে স্যার, আমি ওনাকে বসিয়ে রাখবো, আপনি আসেন তাড়াতাড়ি। এই বলে মেয়েটা ফোনটা কেটে দিল। এদিকে আকাশ অপারেশন থিয়েটারের সামনে এসে দেখে যে প্রিয়ার সকল বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে প্রিয়ার সকল বান্ধবীরা ঘিরে ধরে বলতে লাগলো, প্রিয়ার আব্বু আম্মু এসব কিছু জেনে গেছে, এখন প্রিয়ার কি হবে? প্রিয়া যদি মাতাল অবস্থায় থেকে ফিরে আসে এসব অবস্থা শুনে, তাহলে সে তো আত্মহত্যা করবে। আপনি তো প্রিয়ার ড্রাইভার, আপনি আনোয়ার আঙ্কেলকে একটু বুঝিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, আমি বুঝিয়ে বলবো, কিন্তু একটা কথা, ওনার সাথে এমন কাজ করেছে কি? আমাকে যদি একবার বলতেন তাহলে খুব ভালো হতো। রাজ গ্রুপ অফ কোম্পানির মালিক এর ছেলে রাজ এমন করছে ওর সাথে। আসলে তারা দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, কিন্তু রাজ যে এমন করবে এটা কখনো আশা করি নাই ওর কাছে। ও আচ্ছা, আপনারা এখানে থাকেন আর এই নেন আমার ফোন নাম্বার। অপারেশন শেষ হলে আমাকে একবার ফোন দিয়ে জানাবেন। আমি বাড়িতে যাইতাছি আনোয়ার স্যারকে বোঝানোর জন্য, দেখি ওনাকে আনতে পারি কি না হাসপাতালে। হ্যাঁ, আপনি বাসায় যান, আমরা আপনাকে ফোন দিব। আকাশ চলে আসলো নিচে। যেই হাসপাতাল থেকে বের হতে যাবে এমন সময় রিসেপশনের মেয়েটা আবারও বলে উঠল, ইজি স্যার, একটু শুনে যান তো। আমাকে ডাকতেছেন নাকি? হ্যাঁ, আপনাকে ডাকতেছি, আপনি একটু শুনে যান। জি বলেন, কি বলবেন? আপনি একটু ভিতরে এসে বসেন, আমাদের বস আপনার সাথে একটু কথা বলবে। উনি আসতেছে 5 মিনিট পর। মানে বুঝলাম না, আপনার বস আমার সাথে কথা বলবে কেন? আমি কে যে আমার সাথে কথা বলবে? দেখুন, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি আকাশ গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ স্যার। কিছুদিন আগে আপনাকে একটা পার্টিতে দেখেছিলাম, ওইখানে আপনার পরিচয় আমি জানতে পেরেছি। আপনি প্লিজ এখানে একটু বসেন। দেখুন, আমার পরিচয় যেহেতু জেনেই গেছেন, সেহেতু আমার কথা আর কাউকে বলবেন না। আর আমি আবারও আসবো একটু পর। আপনি আপনার বসকে বলবেন থাকার জন্য, আর কারোর সামনে যাতে আমাকে বস বস না বলে আকাশ নাম ধরে ডাকে। আকাশ স্যার, আপনি এখানে? তুষা, আকাশ স্যারকে এখনই কফি এনে দাও। স্যার, আপনি আমার কেবিনে আসেন। দেখুন মিস্টার, আমি এখন আপনার কেবিনে যেতে পারবো না, আমার অনেক কাজ রয়েছে। আর আমার পরিচয় আপনারা যেহেতু জানেনই, কাউকে বলবেন না, এটা অনুরোধ রইল। এই হাসপাতালে আমার প্রিয় মানুষ ভর্তি আছে, সো আমি আবারও আসবো, আবারও দেখা হবে আপনাদের সাথে। এখন আমি যাই। আর হ্যাঁ, আমার পরিচয় কিন্তু কাউকে বলবেন না। এই বলে আকাশ চলে গেল। বাইরে এসে গাড়িতে উঠে ফোন দিল ফাহিমকে। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে ফাহিম ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আকাশ, সব খবর পেয়েছি। রাজ এই কাজটা করেছে। এখন সে তার বাসায় আছে। তুই যদি বলিস তাহলে তাকে তুলে নিয়ে আসি। হ্যাঁ, তুলে নিয়ে আয়। আর এক কাজ কর, রাজ গ্রুপ অফ কোম্পানির যত কাজ যত কিছু আছে সব কিছু বন্ধ করে দে এক্ষুনি। আর আমার কোম্পানির সাথে যেহেতু ওরা কাজ করে, সব কাজ বন্ধ করে দে, ওদের পথে বসিয়ে ছাড়বো। আর রাজ, তাকে তো আমি খুন করব। রাখলাম এখন, রাতে দেখা হচ্ছে। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো আনোয়ারের বাসায়। কলিং বেল দিতেই আনোয়ারের স্ত্রী এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, তুমি তো সাথে ছিলে, তাহলে এমনটা হলো কি করে? ম্যাডাম, আপনার মেয়ে আমাকে সাথে নিয়ে যায় নাই, আমাকে তার বান্ধবীদের বাসার সামনে রেখে গিয়েছে। আমি যদি থাকতাম এখানে তাহলে কখনোই এত কিছু হতো না। আপনারা আমার সাথে চলেন, প্রিয়া ম্যাডাম হাসপাতালে ভর্তি আছে। না, আমরা যাব না। আমরা ওই কলঙ্কির মুখ দেখব না। সে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমরা তাকে আর আমাদের মেয়ে মনে করব না। আমাদের মেয়ে মারা গেছে। দেখুন, এখনও কোনো কিছুই হয় নাই, আপনারা তো চিন্তা করবেন না। আপনাদের যদি কেউ কিছু বলে তাহলে আমাকে একবার বলবেন, এরপর আমি দেখে নেব তাদেরকে। এখন প্লিজ আমার সাথে চলেন হাসপাতালে। আকাশ প্রিয়ার আম্মু আব্বুকে বুঝিয়ে নিয়ে চলে গেল হাসপাতালে। গিয়ে দেখে অপারেশন শেষ। প্রিয়াকে আলাদা একটা বড় কেবিনে দেওয়া হয়েছে। সবাই বসে আছে প্রিয়ার পাশে। এমন সময় প্রিয়া চোখ খুলল। আশেপাশে তাকিয়ে দেখে তার আম্মু আব্বু এবং তার বান্ধবীরা বসে আছে।
প্রিয়া তার আম্মুকে দেখে জড়িয়ে ধরল আর কান্না করতে করতে বলতে লাগলো, আম্মু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না রাজ এতটা খারাপ। প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা না চেয়ে তোর আব্বুর কাছে ক্ষমা চা, দেখ উনি কি বলে। তুই যতই আমাদের সাথে খারাপ ব্যবহার করতি আমরা কিছুই বলতাম না, কিন্তু আজকে যা দেখলাম নিজের চোখে তা কখনোই ভোলার মতো না। প্রিয়া তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। এদিকে আকাশ বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় প্রিয়ার আম্মুর ডাক শুনতে পেল আকাশ। আকাশ বাবা, ভিতরে আসো। প্রিয়ার আম্মুর ডাক শুনে আকাশ ভেতরে চলে গেল। প্রিয়ার আম্মুর কাছে দাঁড়াতেই প্রিয়ার আম্মু বলতে লাগলো, জানিস মা, তুই এখানে ছিলি, আমরা আসতে চাইছিলাম না। এই আকাশ আমাদের কত কিছু বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এসেছে। আকাশের মতো ছেলে হয় না আর একটাও। তুই প্লিজ মা, আকাশের সাথে খারাপ ব্যবহার করিস না কখনো। ম্যাডাম, উনি আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি কিছুই মনে করি না। আমি মনে করি যে আমি একটা ভুল করেছি, আমার ভুলের শাসন উনি করতেছে। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি ডাক্তারের সাথে কথা বলে আসতেছি। দেখি ডাক্তার কি বলে, ওনাকে আজকে রিলিজ দেবে নাকি দেরি হবে। এই বলে আকাশ চলে গেল ডাক্তারের কেবিনে। গিয়ে দেখে যে হাসপাতালের এমডি বসে আছে। আকাশকে দেখে হাসপাতালের এমডি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার এখানে এসে বসেন। আমার বসতে হবে না, আপনি বসেন। ডাক্তার, প্রিয়ার তো অপারেশন করিয়েছেন, পেট থেকে যতগুলো ড্রাগস ছিল সবগুলো বের করেছেন। এখন কথা হচ্ছে ওনাকে আজকে রিলিজ দিবেন নাকি আরও কয়েকদিন থাকবে এখানে। দেখো মিস্টার, ওনাকে এখন রিলিজ দিলে বাড়িতে গিয়ে হয়তো মাথা ঘুরে পড়ে যাবে। তার চেয়ে ভালো হবে আজকের রাত এখানে থাকুক। কালকে সকালে একবার চেক আপ করে যদি মনে হয় ভালো আছেন উনি, তাহলে রিলিজ করে দিয়ে দেব। আর যদি মনে হয় ভালো নেন, তাহলে আরও 2 থেকে 3 দিন থাকতে হবে এখানে। ঠিক আছে ডাক্তার, তাই হবে। এখন তাহলে আমি যাই। স্যার, আজকের রাতের ডিনারটা যদি আমার বাসায় করতেন তাহলে আমি খুব খুশি হতাম। সরি, আমি এখানে এসেছি আমার রোগীর জন্য, আমি কারো বাসায় ডিনার করার জন্য আসি নাই। এই বলে আকাশ চলে গেল আবার প্রিয়ার কেবিনে। আকাশ ঢুকতেই তার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে ফাহিম বলতে লাগলো, আকাশ, তোর মাল নিয়ে এসেছে। রাত কয়টার দিকে আসবি আমাকে জানিয়ে দিস, মালটাকে বেঁধে রেখেছি। আচ্ছা, আমি যাওয়ার সময় ফোন দিব নে। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। এদিকে সবাই হা করে তাকিয়ে আছে আকাশের দিকে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা সবাই এভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? এত দামি ফোন তুমি ইউজ করো, আর এক ফোনের কভারটা দেখে তো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি। তুমি এত দামি ফোন আর দামি কভার কোথা থেকে পেলে? কোথাও থেকে চুরি করো নাই তো? আরে না ম্যাডাম, এই ফোনটা তো আমার বন্ধু আমাকে গিফট করেছে। আর এই কভার সোনার তৈরি না, এটা এক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সোনার মতোই দেখা যায়। ও আচ্ছা, এই কথা। তা কোথাও যাবে নাকি রাতে? ফোনে কাকে যেন কি বললে রাতে কোথাও যেন যাবে? হ্যাঁ, আমার কে যেন ফোনটা দিয়েছে, তার সাথে একটু দেখা করতে যাব। সে বলতেছে যে দেখা করতে গিয়ে তার সাথে, তাই আর কি একটু দেখা করতে যাব। ও আচ্ছা, আর ডাক্তার কি বলেছে? আজকে কি রিলিজ দিবে আমাকে নাকি কালকে দেবে? ডাক্তার বলেছে কালকে রিলিজ দিবে, আজকে রাতটা দেখবে, এরপর কালকে যদি মনে হয় আপনি ভালো আছেন তাহলে আপনাকে কালকে রিলিজ দিয়ে দিবে। ও আচ্ছা। সবাই কথা বলতে লাগলো সবার সাথে। এদিকে আকাশ আবারও চলে আসলো বাইরে। চেয়ারে বসে আছে। এমন সময় প্রিয়ার আব্বু এসে আকাশের পাশে বসলো আর বলতে লাগলো, আকাশ, তোমাকে দেখে আমার কেন যেন মাঝে মধ্যে সন্দেহ হয়। তুমি কি সত্যিই আকাশ, নাকি তোমার পেছনে আর একটা সত্য লুকিয়ে আছে? কি যে বলেন না স্যার, আমি সাধারণ একজন ড্রাইভার। আপনি তো এর আগেও দেখেছেন আমি আরেকজন বিজনেসম্যানের ড্রাইভার ছিলাম, এরপর ওইখান থেকে চলে এসেছি আপনার কাছে। হ্যাঁ, তা জানি, তবে আমার মাঝে মধ্যে সন্দেহ হয়, এই জন্যেই বললাম আর কি। আচ্ছা স্যার, সমস্যা নাই,
আপনারা বসেন, আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসি নিচ থেকে। প্রায় তো সন্ধ্যা হয়ে গেছে, এখন না হয় কিছু খেয়ে আপনারাও রেস্ট নেন বা আপনারা বাসায় চলে যান। আবারও কালকে সকালে আসবেন হাসপাতালে। হ্যাঁ, আমি বাসায় চলে যাব, আর প্রিয়ার বান্ধবীরাও বাসায় চলে যাবে। হাসপাতালে থাকবে শুধু প্রিয়া আর প্রিয়ার আম্মু, আর তুমি চাইলেও থাকতে পারো। হ্যাঁ স্যার, আমি হাসপাতালে থাকবো, আপনি চিন্তা করবেন না। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি, এরপর না হয় ওনাদের জন্য খাবার নিয়ে আসবো নিজ থেকে। এই বলে আকাশ চলে গেল নিচে। আনোয়ার সাহেবকে গাড়িতে বসিয়ে চলে গেল ওনাদের বাসায়। ওনাকে নামিয়ে দিয়ে চলে আসলো আবার হাসপাতালে। নিচ থেকে খাবার কিনে প্রিয়ার আম্মু এবং প্রিয়াকে দিয়ে চলে আসলো আবার নিচে। গাড়িটা নিয়ে চলে আসলো সেই জায়গায় যেখানে রাজকে বেঁধে রেখেছে। আকাশ যেতেই ফাহিম আকাশের সামনে এসে দাঁড়ালো আর বলল, কিরে, এই শালাকে কি করবি এখন? আমার মারের স্টাইল তো জানিসই তুই, তাই না? সো আমি যেভাবে মারি সবাইকে ঠিক সেইভাবেই মারবো এই শালাকে। এই শালা, তুই কে? আর আমাকে বেঁধে রেখেছিস কেন? ছেড়ে দে আমাকে, না ছাড়লে কিন্তু তোর পুরো জীবন ছারখার করে ফেলবো। আমার পুরো জীবন ছারখার করবি তাই না? তোর এত বড় বুকের পাটা, এই আকাশ চৌধুরীর জীবন ছারখার করবি তাই না? আকাশ? কোন আকাশ তুই শুনি? এটা হচ্ছে সেই আকাশ যাকে তোর বাবা আরও 5 বছর আগে অপমান করেছে। এটাই সেই আকাশ যে কিনা লন্ডনের টপ কোটিপতির মধ্যে একজন। এটাই সেই আকাশ যে পুরো বিশ্বের নাম্বার 1 বিজনেসম্যান আকাশ গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ চৌধুরী। ফাহিমের মুখে এমন কথা শুনে রাজের চোখ বড় বড় হয়ে এলো। সে কি করবে বুঝে উঠতে পারছে না। তোতলাতে তোতলাতে বলতে লাগলো, দেখ আকাশ, আমাকে ছেড়ে দে, বলে দিলাম, প্লিজ আমাকে ছেড়ে দে। আমি তোর কি ক্ষতি করেছি বল, যে তুই আমাকে এখানে ধরে নিয়ে এসেছিস? আমি তোর কি করেছি? তুই আমার কিছু করিস নাই, কিন্তু আমার জানে মন প্রিয়ার সাথে অর্ধলগ্ন অবস্থায় ছিলি। আজকে তোর জীবন এখানেই শেষ। ফাহিম, পিস্তলটা দে আমার কাছে। আকাশ পিস্তলটা নিয়ে গুলি করে দিল রাজের বুকে। রাজের পুরো শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পরিত্যক্ত গোডাউনের সামনে। আকাশ ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, ও লাশটা এখানে রাখলে আমার অফিসটাও লজ্জা পাবি। তুই এক কাজ কর, ও লাশটা তার অফিসের সামনে ঝুলিয়ে দিয়ে আয়, সবাই দেখুক, আর তার বুকের মধ্যে লিখিয়ে দিয়ে আসবি ধর্ষক। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আর শোন, আন্টি ফোন দিয়েছিল, তোকে ফোনে পাচ্ছে না। তুই একটু আন্টির সাথে কথা বলে নিস। ঠিক আছে, আমি কথা বলে নিব নে। এখন তাহলে আমি যাই, ভালো থাকিস তুই। আবারও কবে জানি দেখা হয়। হ্যাঁ, তুইও ভালো থাকিস আর সাবধানে থাকবি। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবি, আমি সাথে সাথে হাজির হব। আকাশ আর কিছু না বলে চলে গেল হাসপাতালে। কেবিনের সামনে হেলান দিয়ে বসে আছে আকাশ। কখন যে চোখ লেগে গেল সে বুঝতেই পারল না। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। এমন সময় প্রিয়ার আম্মুর ডাকে ঘুম ভাঙলো আকাশের। আরে আকাশ বাবা, তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? ওঠো, সকাল হয়ে গেছে তো। আসলে আন্টি, মাঝরাতে হয়তো চোখ লেগে গিয়েছিল, এই জন্য বুঝতে পারি নাই যে ঘুমিয়ে গেছি। ডাক্তার এসেছে নাকি? না, এখনো আসে নাই। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি ডাক্তারের কেবিন থেকে আসতেছি। আপনার যাওয়ার দরকার নেই, আপনি ভিতরে যান। আমি ফ্রেশ হয়ে আসার সময় একেবারে ডাক্তারকে নিয়ে আসব। এই বলে আকাশ চলে গেল নিচে। ফ্রেশ হয়ে চলে আসলো ডাক্তারের কেবিনে। ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে ডাক্তারকে নিয়ে চলে আসলো প্রিয়ার কেবিনে। বেশ কিছুক্ষণ পর প্রিয়াকে চেক আপ করা শেষ হলো। ডাক্তার বলতে লাগলো, দেখুন প্রিয়া, আপনি এখন মোটামুটি সুস্থ আছেন, তবে আপনাকে রেস্ট নিতে হবে কিছুদিন। আর আমি কিছু ঔষধ লিখে দিতেছি, এইগুলো নিয়মিত খাবেন, তাহলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে ডাক্তার। আপনি আমার সাথে আসেন, আমি মেডিসিন লিখে দিতেছি, ওইগুলো খাওয়াবেন, তাহলেই হবে। আকাশ চলে গেল ডাক্তারের সাথে। বেশ কিছুক্ষণ পর একটা স্লিপ নিয়ে এসে প্রিয়াকে নিয়ে চলে গেল গাড়িতে। রাস্তায় ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নিল। সকাল 11টা, সবাই বসে আছে ড্রয়িং রুমে। এমন সময় আনোয়ার সাহেবের ফোনটা বেজে উঠল। আনোয়ার সাহেব ফোনটা রিসিভ করে লাউডস্পিকারে দিতেই ওই পাশ থেকে ম্যানেজার বলতে লাগলো,
স্যার, আপনার অফিসের সকল মালপত্র পুড়ে গেছে। আপনার অফিসে যত টাকা ছিল সব পুড়ে গেছে। আপনি তাড়াতাড়ি আসেন। কি বলতেছো এসব? কখন কি হয়েছে আর আমাকে জানাও না কেন? স্যার, আমি মাত্র বাসা থেকে আসলাম, এসে দেখি এই অবস্থা। আপনি তাড়াতাড়ি অফিসে আসেন। প্রিয়ার আব্বু তাড়াতাড়ি ফোনটা কেটে সবাইকে নিয়ে চলে গেল অফিসের সামনে। দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ছে পুরো অফিসে। একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, এভাবে করতে করতে পুরো অফিসে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যত সম্ভব চেষ্টা করতেছে আগুন নেভানোর জন্য। এদিকে আনোয়ার সাহেব কান্নায় ভেঙে পড়ল। এটা দেখে আকাশ ফোন দিল ফাহিমকে। ফাহিম ফোনটা রিসিভ করতেই আকাশ বলতে লাগলো, ফাহিম, আমাদের যতগুলো ফায়ার সার্ভিসের ইউনিট আছে সবগুলো আনোয়ার গ্রুপ অফ কোম্পানির সামনে নিয়ে আয়। এখানে পুরো অফিস পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 5 মিনিটের মধ্যে যাতে আমি এখানে আমার পুরো ফায়ার সার্ভিসের টিম দেখতে পাই। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে আমরা চলে আসতেছি। এই বলে ফাহিম ফোনটা কেটে দিল। এদিকে আকাশ এখানে কিছু ফায়ার সার্ভিসের লোকদের সাথে হেল্প করছে। প্রায় 5 মিনিট পর এক এক করে প্রায় 20টা বড় গাড়ি ঢুকলো অফিসের ভেতরে। আকাশ গ্রুপ অফ কোম্পানির এতগুলো ফায়ার সার্ভিসের গাড়ি দেখে আনোয়ার চমকে গেল। 22 মিনিটের মধ্যে পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। আগুন পুরো নিভে গেছে। আগুন নেভানো শেষ করে ওরা চলে গেল। আকাশ, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বড় কোম্পানির ফায়ার সার্ভিসকে কে খবর দিয়েছে? যেই খবর দিয়ে থাকুক না কেন, ওরা চলে এসেছে, ভালো হয়েছে। অফিসে চলেন, ঘুরে ঘুরে দেখি কত কিছু নষ্ট হয়েছে। অফিস ঘুরে ঘুরে দেখলে কি হবে? কিছুই হবে না আকাশ। ব্যাংক থেকে 20 কোটি টাকা ঋণ নিয়ে কাজে লেগেছিলাম, কিন্তু এখন সব টাকা আর অফিসটাই পুড়ে গেল। ব্যাংক থেকে আমাকে চাপ দেবে, আমি এখন টাকা কোথা থেকে আনবো? আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে, ধৈর্য ধরেন। আনোয়ার এবং তার পুরো পরিবার পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এখানে প্রায় 600 কর্মচারী ছিল। তাদের খাবার জোগানোর এটাই ছিল আশা, কিন্তু এখন তারা কি করবে এইসব ভাবছে আনোয়ার। এমন সময় একজন কর্মী এসে বলতে লাগলো, স্যার, আমাদের সব কিছু তো শেষ হয়ে গেছে। এখন আমরা কোথায় কাজ করব? আমাদের ঘর সংসার চলবে কি করে? কিছু একটা করেন স্যার, না হলে তো আমরা না খেয়ে পুড়ে মারা যাব। আমি দেখতেছি কি করা যায়। এখন তো অফিস পুরোটাই পুড়ে গেছে। এটা ঠিক করতে করতে তবুও তো 2 মাস সময় লাগবে। কিন্তু এখন যে ঠিক করব সেই টাকাটা আমি কোথা থেকে আনবো? ব্যাংক থেকেও আর আমাকে লোন দেবে না, কারণ আমি 20 লক্ষ টাকা নিয়ে এসেছি। আকাশ এসব শোনার পর ফাহিমকে একটা বড় মেসেজ করলো। সেখানে লেখা ছিল, ফাহিম, তুই 1 ঘন্টার ভিতরে 30 কোটি টাকা নিয়ে আসবি আনোয়ার সাহেবের অফিসের সামনে। আর আমাদের নতুন অফিস তৈরি হয়েছে, ওইখানে এখন লোক নেওয়ার দরকার নেই। আনোয়ার সাহেবের 600 জন কর্মী আছে, এই কর্মচারীরা কাজ করবে ওইখানে। তুই তাড়াতাড়ি চলে আয়। মেসেজটা পাঠাতেই বেশ কিছুক্ষণ পর ফাহিম চলে আসলো। অফিসের সামনে ফাহিমকে দেখে আনোয়ার সাহেব বলতে লাগলো, কি ব্যাপার স্যার, আপনি এখানে? আপনি তো আকাশ গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার, তাই না? হ্যাঁ, আমি আকাশ গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার। এই নেন 30 কোটি টাকা। আমাদের বস আপনার জন্য এই টাকাগুলো পাঠিয়েছে। আর আপনার অফিসের 600 জন কর্মী আমাদের অফিসে নিয়ে যাওয়া হবে। যতদিন না তার অফিস ঠিক না হবে ততদিনের জন্য। পিয়ার আব্বু পুরো অবাক হয়ে গেল। আড়াল থেকে কে এসব করতেছে? ফাহিমকে উদ্দেশ্য করে আনোয়ার বলতে লাগলো, আচ্ছা স্যার, একটা কথা বলেন তো, আপনাকে কে খবর দিয়েছে যে এই অফিস আগুনে পুড়েছে? আকাশ গ্রুপ অফ কোম্পানি থেকে 20টা ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে, আবার চলে গেছে। এখন আবার আমাকে 30 কোটি টাকা এবং আমার 600 জন কর্মী তার অফিসে নিয়ে যাইতেছে। সত্যি করে বলবেন কি করতেছে এসব? আমাদের বস করতেছে এসব, এর বেশি আমি কিছু বলতে পারবো না। এখন যাই, আবার যখন হুকুম হবে তখন আবার আপনার সামনে আসবো আমি। এই বলে ফাহিম চলে গেল ওইখান থেকে। এদিকে প্রিয়া একটু আর চোখে তাকালো আকাশের দিকে, কিন্তু কিছুই বলল না। দুপুরে সবাই বাসায় চলে আসলো। এমন সময় প্রিয়া বলতে লাগলো, আচ্ছা আপু, একটা কথা বলো তো, তুমি কি কখনো আকাশ চৌধুরীকে দেখেছো? না রে মা, আমি তো সামান্য একজন বিজনেসম্যান।
আমার থেকে বড় বড় বিজনেসম্যানরাই তো দেখে নাই ওনাকে, আমি দেখব কি করে? ও আচ্ছা। প্রিয়া আর কিছু বলল না, চলে গেল তার রুমে। বিছানায় বসে আছে এমন সময় নয়নিকা কল দিল। প্রিয়া ফোনটা রিসিভ করলো। কি রে, তোরা কোথায় আছিস? একটু আমার বাসায় আয় তো, কথা আছে তোদের সাথে। আচ্ছা, আমরা সবাই একসাথে আছি এখন। কিছুক্ষণের মধ্যেই আসছি তোর বাসায়। না না, বাসায় আসার দরকার নেই, তোরা একটা রেস্টুরেন্টে বস, আমি আসতেছি এক্ষুনি। বাসায় এসব কথা বলা যাবে না। কি এসব কথা যে বাসায় বলা যাবে না? আছে কিছু কথা, তোকে যেটা বলছি সেটা কর। তোরা একটু রেস্টুরেন্টে বস, আমি আসতেছি। এই বলে প্রিয়া ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। তার আব্বু আম্মুকে বলে যে চলে যেতে যাবে, এমন সময় পেছন থেকে আকাশ বলতে লাগলো, ম্যাডাম আমি আসবো নাকি? না, তোমার আসার দরকার নেই, তুমি এখানেই থাকো, কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে প্রিয়া চলে গেল গাড়ি নিয়ে। বেশ কিছুক্ষণ পর প্রিয়া চলে আসলো একটা কফি শপের সামনে, যেখানে সবাই বসে আছে। প্রিয়া গাড়ি থেকে নেমে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, দেখে নিল কেউ আছে কিনা। প্রিয়া চলে গেল কফি শপের ভেতরে। সবাই বসে আছে, প্রিয়াও তাদের সাথে বসতেই সাগর বলতে লাগলো, কিরে প্রিয়া, কি এমন কথা যে বাসায় বলা যাবে না? আমাদের এখানে ডেকে আনলি কেন? শোনো, একটা কথা আমার কেন যেন সন্দেহ হচ্ছে। আকাশ গ্রুপ অফ কোম্পানির মালিক। হ্যাঁ হ্যাঁ, তুই পাগল হয়েছিস? তোর ড্রাইভার কিনা আকাশ গ্রুপ অফ কোম্পানির মালিক হবে? হ্যাঁ, আমি পাগল হয়েছি। একমাত্র এই আকাশ জানতো যে আমার আব্বুর অফিস পুড়ে ছাই হয়ে গেছে এবং 600 জন কর্মী কাজ ছাড়া হয়ে গেছে। এই কথাটা শুধু আমার 4 জনের মধ্যে বলেছিল। আব্বু এর 10 মিনিট নাকি 30 মিনিট পর আকাশ গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার ফাহিম এসে আব্বুকে 30 কোটি টাকা এবং আমাদের অফিসের সকল কর্মীদের নিয়ে গেছে তাদের অফিসে। এখন তোরাই বল, এখানে একমাত্র আকাশ ছাড়া আর কে হতে পারে যে এমন একটা কাজ করবে? সব কিছুই বুঝলাম, কিন্তু এখন আমরা কি করব? মানে তুই কি করতে চাচ্ছিস সেটা বল, আমরা ভেবে দেখি কি করা যায়। আমি চাইতেছি যে তোরা আকাশকে সব সময় চোখে চোখে রাখবি। সে কোথায় যায়, সে কি করে, কার সাথে দেখা করে, সকল কিছু খেয়াল রাখবি। ঠিক আছে, এটা হয়ে যাবে, তুই চিন্তা করিস না। এই দেখ, আকাশ গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার এদিকে আসছে। চল চল, আমরা কোথাও একটা লুকিয়ে পড়ি। লুকানোর কোনো দরকার নেই, তোদেরকে চেনে না, আমাকে চেনে। চুপচাপ বসে থাক, কোনো কথা বলিস না। দেখি সে কি করে এখানে এসে। আর রাজের খবর কি? তাকে তো পরে আর দেখলাম না। দেখবি কি করে রাজকে তো চানে মেরে ফেলে, তার অফিসের সামনে ঝুলিয়ে রেখে চলে গেছে। আমরাও অবাক হয়েছি, হঠাৎ করে তাকে কে মারলো এটাও বুঝলাম না। আচ্ছা যাই হোক, তোদের যে কাজ দিয়েছি সেটা কর, তাহলেই হবে। এদিকে ফাহিম একটা মেয়েকে নিয়ে কফি শপে প্রবেশ করলো। প্রিয়াদের পেছনে টেবিলে গিয়ে বসে পড়লো দুইজন। এমন সময় সাগরের সাথে যে মেয়েটা এসেছে সে বলতে লাগলো, আকাশ ভাই কোথায় আছে? ও নাকি সবাই খুঁজতেছে বাড়িতে, ও ফোন দিতেছে না, ওর সাথে কেউ যোগাযোগ করতেও পারতেছে না। আজকে 3 মাস হয়ে গেছে ভাইয়া কারোর সাথে যোগাযোগ করতেছে না। দেখো ফাহিমা, আকাশ যেখানে আছে খুব ভালো আছে। আমি বলতে পারবো না কোথায় আছে সে। আমাকে মানা করেছে এটা বলার জন্য, তবে সে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করবে, এটা আমি জানি। আমি ভাইয়ের সাথে দেখা করতে চাই আজকে, এবং এখন যে করেই হোক তুমি ভাইয়ের সাথে আমাকে দেখা করিয়ে দিবে। আর না হয় ভাইয়ের নাম্বার দাও, ভাইয়াকে ফোন দিতেছি। এটা কোনোভাবেই সম্ভব না। আকাশ এখন কোনোভাবেই আসবে না এখানে। আর সে যদি জানতে পারে তুমি এখানে একা চলে এসেছো, তাহলে সে তোমাকে না আমাকে বকা দিবে। তুমি প্লিজ আবার লন্ডনে ফিরে যাও। আকাশ বলেছে যে কিছুদিনের মধ্যেই সে আবার লন্ডনে ফিরে যাবে। কি এমন একটা মেয়ে দেখেছে যে তার পিছনে পড়ে আছে? ভাইয়া তো জানে সে একবার তার আসল পরিচয় জানালে পুরো পৃথিবীর সকল মানুষ তার পিছনে ঘুরঘুর করবে।
এটা আমিও বলেছি আকাশকে, কিন্তু আকাশ আমার কথা শুনছে না। এখন আমি তাকে ফোন দিতে পারবো না, তবে রাত 12টার পর তাকে ফোন দিব। সে একটা সময় বলে দিবে আমাকে, ওই সময় আমি তোমাকে দেখা করিয়ে দিতে পারবো আকাশের সাথে। ঠিক আছে, আমি ওই সময় দেখা করব। তবে ভাইয়াকে এখন একটা ফোন বা মেসেজ দাও, দেখ ভাইয়া কি বলে। ঠিক আছে, দিতেছি। এই বলে ফাহিম আকাশকে একটা মেসেজ দিল। মেসেজটা ছিল এমন: আকাশ, তোর বোন ফাহিমা হুট করে চলে এসেছে এখানে তোর সাথে দেখা করতে। তুই এখন আসবি নাকি রাতে কোনো একটা সময় আসবি, আমাকে জানিয়ে দিস। মেসেজটা পেয়ে আকাশ জবাব দিল: আমি রাত 3টায় তোর বাসার সামনে থাকবো। এর মধ্যে তুই আমাকে ফোন দিবি না, কোনো মেসেজও দিবি না। ফাহিম আর কিছু বলল না। ফাহিমা চলে গেল তার বাসায়। রাত প্রায় 2টা। আকাশ দাঁড়িয়ে আছে ছাদে। এদিকে প্রিয়া তার রুমে বসে সিসি ক্যামেরায় দেখতেছে সব কিছু। এদিকে আকাশ আস্তে আস্তে করে নারকেল গাছ বেয়ে পেছনের দেওয়াল টপকে চলে গেল বাইরে বেশ কিছুক্ষণ। এদিকে প্রিয়া সেই সিসি ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো আছেই, কিন্তু আকাশকে আর পাচ্ছে না। ধুর ছাতার মাথা, মেইন গেট দিয়ে তো এখনো বের হলো না আকাশ। তাহলে সে কোথায় আছে এখন? তার রুমেও তো নেই সে। এইসব ভাবতেছে প্রিয়া। এদিকে আকাশ চলে আসলো ফাহিমদের বাসায়। কলিং বেল দিতেই ফাহিম এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো: কিরে, গাড়ি নিয়ে আসিস নাই নাকি? ওইটা তো আমার বাবার গাড়ি, তাই না, যে এত রাতে হুট করে নিয়ে বেরিয়ে যাব? এমনিতে প্রিয়া আমাকে সন্দেহ করতেছে, সে এখনও জেগে আছে, সিসি ক্যামেরায় দেখতেছে হয়তো আমি বের হয়েছি কি নাকি। সিসি ক্যামেরা দেখতেছে? তাহলে তুই বের হলি কি করে বাড়ির ভেতর থেকে? পেছনে দেওয়াল টপকিয়ে বেরিয়ে এসেছি। ফাহিমা কোথায়, তাকে ডাক দে, তার সাথে দেখা করে আবারও চলে যাব। দেরি হলে এখানে আবার সমস্যা হবে। একটু বস, আমি ফাহিমাকে ডেকে নিয়ে আসতেছি, হয়তো ঘুমিয়ে গেছে সে। এই বলে ফাহিম চলে গেল ফাহিমার রুমে। গিয়ে দেখে ফাহিমা ঘুমিয়ে গেছে। ফাহিমাকে ডাকতে লাগলো: এই ফাহিমা, ওঠো, আকাশ এসেছে, তাড়াতাড়ি ওঠো, সে আবার চলে যাবে। ফাহিমের কথা শুনে ফাহিমা বিছানা থেকে উঠে চলে গেল নিচে। গিয়ে দেখে তার ভাইয়া বসে আছে সোফায়। তার ভাইয়াকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো: ভাইয়া, তুমি একটা মেয়ের জন্য আমাদের একে ফেলে চলে এসেছো এখানে। আমাদের বলে কি আমরা ওই মেয়েকে এনে দিতাম না নাকি? বোন আমার, আমি চাই ওর মনটা, ওর দেহটা না। দেখি আর কয়েকটা মাস ঘুরে যদি সে আমাকে ভালোবাসে তাহলে বিয়ে করে নিয়ে যাব, আর যদি না ভালোবাসে তাহলে তাকে এখানে রেখে চলে যাব লন্ডনে। ঠিক আছে ভাইয়া, তবে আমাকে প্রতিদিন ফোন দিবে তুমি। তোমার সাথে কথা না বলে আমার একটু ভালো লাগে না। আব্বু আম্মুর সাথে রাগ করে না হয় কথা না বললে, কিন্তু আমার সাথে তো কথা বলতে সমস্যা নেই তোমার। ঠিক আছে, ফোন দিবনি। আমি তাহলে যাই। ফাহিম, তুই আমাকে একটু পৌঁছে দিয়ে আয় তো, রাত অনেক হয়েছে। একা একা গেলে সমস্যা হবে পরে যদি কেউ দেখে ফেলে। হ্যাঁ চল, দিয়ে আসি তোকে। এই বলে ফাহিমা আকাশকে নিয়ে চলে গেল প্রিয়াদের বাসার কিছুটা দূরে। আকাশ গাড়ি থেকে নেমে বিদায় নিয়ে হাঁটতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটার পর পেছনের দেওয়াল দিয়ে ঘরে ঢুকে ঘুমিয়ে গেল। এদিকে প্রিয়া সেই বসে আছে কম্পিউটারের সামনে, কিন্তু আকাশ তো ঘুমাচ্ছে, তাকে সে কোথায় পাবে? সকাল হয়ে এসেছে, এখনো প্রিয়া বসে আছে কম্পিউটারের সামনে। কি ব্যাপার, আকাশ কি বাহিরে গেল না নাকি? তাকে তো পুরো বাড়ি খুঁজেও পেলাম না। যাই হোক, গিয়ে দেখি ও রুমে সে আছে নাকি নেই। এই বলে প্রিয়া চলে গেল আকাশের রুমের সামনে। দরজাটা হালকা খুলে ভেতরে উকি দিয়ে দেখতে পেল আকাশ ফ্রেশ হয়ে ফোন টিপছে। এটা দেখে তো প্রিয়া অবাক হয়ে গেল আর বলতে লাগলো: কি ব্যাপার, রাতে তাকে পেলাম না, আবার বাহিরে যেতেও দেখলাম না। কি হচ্ছে বুঝতে পারছি না। যাই, আমি আমার রুমে গিয়ে ঘুমাই। এই বলে প্রিয়া চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। এদিকে আকাশ চলে আসলো নিচে। এসে দেখে আনোয়ার সাহেব কয়েকজন বিজনেসম্যানের সাথে কথা বলছে। আকাশকে দেখে আনোয়ার সাহেব বলতে লাগলো: আকাশ, একটু এইদিকে আসো তো। এই যে দেখো, ওরা আমার কাছে এই ডিমান্ড করতেছে, এই অফিসটা আবার নতুন করে তৈরি করার জন্য। তুমি কি বলো? স্যার, এটা তো অনেক বড় ডিমান্ড। আপনি এক কাজ করেন, ওদেরকে কি না দিয়ে এই ডিমান্ডটা আপনি অন্য কাউকে দেন।
তাহলে ওরা আরও সুন্দরভাবে করে ফেলবে। আমার পরিচিত তো তেমন কেউ নেই যে তাদের দেব। তোমার পরিচিত কেউ আছে নাকি? থাকলে বলো, তাদের দিয়ে দিই। আপনি চাইলে আকাশ গ্রুপ অফ কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলতে পারেন, উনি একটা ভালো ব্যবস্থা করে দেবে। আপনি ফোন দিয়ে বলেন, তাহলেই হবে। ঠিক আছে, আমি ফোন দিয়ে এখন বলতেছি, দেখি উনি কি বলে আমাকে। এই বলে প্রিয়ার আব্বু ফোন দিল ফাহিমের নাম্বারে। কয়েকবার রিং হতেই ফাহিম ফোনটা রিসিভ করলো। হ্যালো আনোয়ার সাহেব, হঠাৎ এই সময় ফোন দিলেন? আমি আমার অফিসটা নতুন করতে চাচ্ছিলাম, এখন আপনাদের একটু সহযোগিতা লাগবে। যা যা দরকার তাই করতে হবে। কত টাকা লাগবে আমাকে বলেন, আমি পাঠিয়ে দিতেছি। দেখুন, আমরা সাধারণত আপনার অফিসের মতো কয়েকটা অফিসে কাজ করেছি, ওইখানে নিয়েছে 6,86,000। আপনি 6 কোটি দিলেই চলবে, বাকিগুলো লাগবে না। ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি পাঠিয়ে দিতেছি টাকা। আর কাজগুলো কবে শেষ হবে আমাকে একবার জানিয়ে দিয়েন, কারণ আরও মালপত্র আনতে হবে। আগামী 3 দিনের মধ্যে আপনার অফিস আগের মতো তৈরি হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ আপনাকে, রাখলাম তাহলে এখন, কেমন? এই বলে আনোয়ার সাহেব ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ আকাশের সাথে কথা বলে সবাই চলে গেল যার যার রুমে। আকাশ বিছানায় শুয়ে পড়তেই তার চোখে ঘুম চলে আসলো। ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেল আকাশ। এদিকে প্রিয়ার ঘুম ভাঙতেই চলে গেল আকাশের রুমে। গিয়ে দেখে আকাশ ঘুমাচ্ছে। হঠাৎ ফোনটার দিকে চোখ পড়লো। আস্তে আস্তে করে ফোনটা চার্জ থেকে খুলে আকাশের মুখের সামনে ধরতেই ফোনের লক খুলে গেল। এটা দেখে প্রিয়া খুশিতে আত্মহারা। সকল কিছু চেক করতে লাগলো। বেশ কিছুক্ষণ চেক করার পর প্রিয়ার আর বুঝতে বাকি নেই যে এটাই আকাশ, মানে আকাশ গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ চৌধুরী। প্রিয়া আবারও ফোনটা আগের জায়গায় রেখে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ভাবতে লাগলো, আকাশ আমাকে এতটা ভালোবাসে আর আমি আজকে জানতে পারলাম। হায় কপাল। দেখি আকাশ আর কয়েকদিন কি করে আমার জন্য, এরপর না হয় আবুকে বলে আকাশকে বিয়ে করে নেব। এসব ভাবতেছে প্রিয়া, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে নয়নিকা বলতে লাগলো, প্রিয়া, তোর জন্য একটা গুড নিউজ আছে। তোর বাড়ির সেই ড্রাইভার আছে না, আকাশ গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ চৌধুরী। হ্যাঁ, আমি আগে থেকেই জানি এটাই সেই আকাশ। এখন কথা হচ্ছে আকাশ আমাকে ভালোবাসে। দেখি আর কয়েকটা দিন, এরপর ভাবতেছি আবুকে বলে আকাশকে বিয়ে করে ফেলবো। কি বলিস তোরা? হ্যাঁ, বিয়ে করে ফেল, তোর জন্য ভালো হবে। কারণ তুই তো সবসময় বড়লোক খুঁজতিস, এখন বড়লোক হয়ে গেছিস। তুই খুব লাকি ভাগ্যের প্রিয়া। প্রিয়া আরও কিছুক্ষণ কথা বলল নয়নিকার সাথে। দেখতে দেখতে কেটে গেল আরও 2 দিন। এদিকে প্রিয়া বসে আছে তার রুমে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে থেকে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই তার আব্বু বলতে লাগলো, প্রিয়া, তুই একটু আকাশকে নিয়ে আমাদের অফিসে আয় তো। ঠিক আছে আব্বু, আমি এখন আসতেছি। তাই বলে প্রিয়া ফোনটা কেটে আকাশকে নিয়ে চলে গেল তাদের অফিসে। সামনে গিয়ে দেখে অফিসটা ঠিক আগের মতোই করে দিয়েছে আকাশের লোকেরা। আকাশ ঘুরে ঘুরে দেখছে সব কিছু। এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, আরে আকাশ স্যার, আপনি এখানে কি করেন? আরে আপনি কাকে কি বলতেছেন? আমি আকাশ, সাধারণ আকাশ। স্যার, আপনার মজা করার স্বভাব এখনও গেল না দেখি। আমরা এই অফিস সব কিছু ঠিক করে দিয়েছি, আপনি চাইলে একবার দেখে নিতে পারেন। আকাশ, তুমি আমার সাথে আসো। প্রিয়া, তুমি অফিসটা ঘুরে ঘুরে দেখো তো সব কিছু আগের মতো আছে কিনা। হ্যাঁ আম্মু, দেখতেছি। তোমরা যাও, তাহলে আমি এদিকটা দেখি। প্রিয়ার আব্বু আর আকাশ চলে গেল একটা কফি শপে। দুজন বসে কফি খাচ্ছে। এমন সময় প্রিয়ার আব্বু বলতে লাগলো, আকাশ, তোমার পরিচয়টা লুকিয়ে রাখো না, সত্যিটা বলে দাও, তাহলে আমি অনেক খুশি হব। তোমার সকল আচরণ এবং মানুষের কথাবার্তা এসব দেখে আমি বুঝে গেছি তুমি সেই আকাশ। স্যার, আমিও সেই আকাশ, আকাশ গ্রুপ অফ কোম্পানির মালিক আকাশ চৌধুরী। তুমি এত বড় বিজনেসম্যান, তাহলে তুমি আমার বাড়িতে কাজ করতেছো কেন? এটা বলবে একটু। আমি আপনার বাসায় কাজ করতেছি একটা কারণে, আমি আপনার মেয়েকে ভালোবাসি। এতদিনে আপনার মেয়ের মনে আমার জন্য একটু হলেও জায়গা করতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। তাই ভাবতেছি আমি চলে যাব আবারও লন্ডনে সামনের সপ্তাহে।
আমি ঠিক করেছি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। তুমি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে তারপর লন্ডন চলে যাও। স্যার, এটা হয় না। যার কাছে আমার জন্য একটুও ভালোবাসা নেই তাকে এইভাবে আমি বিয়ে করতে পারবো না। মাফ করবেন। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে বিয়ে করবে না প্রিয়াকে? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি লন্ডনে চলে যাব আর প্রিয়াকে বিয়ে করব না। ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। তুমি যেটা ভালো মনে করবে ওটাই হবে। দুজন কফি খেয়ে চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল আরও 7 দিন। আজকে মঙ্গলবার। আকাশ তার সকল কিছু গুছিয়ে রেখেছে। দুপুর 2টা বাজলে সে বিমানবন্দরে রওনা দেবে। ঘরে বসে আছে আকাশ। এমন সময় প্রিয়া আসলো আর বলল, কি হয়েছে আকাশ? তুমি কি কোথাও যাইতেছো নাকি? যাওয়ার আগে আমার কিছু কথা শুনে যাও। জানি ম্যাম, আমাকে আবারও বকা দেবেন। সমস্যা নাই, বকা দিতে পারেন। আমি আজকেই এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাইতেছি অন্য জায়গায়। আকাশ দেওয়ালের দিকে মুখ ঘুরে এই কথাগুলোই বলছিল। হঠাৎ পেছন থেকে প্রিয়া আকাশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে একা এখানে রেখে চলে যাবে আকাশ? আমার ভালোবাসার কি দাম নেই তোমার কাছে? কি বলতে চান এসব? আমি একজন সামান্য চাকর, আমাকে আপনি ভালোবাসবেন কি করে? আমি এই চাকরটাকেই ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই আকাশ। আমি আপনাকে বিয়ে করে খাওয়াবো কি? আমি সামান্য একজন ড্রাইভার। যেটা এনে খাওয়াবে সেটাই খাবো, আর না খাওয়াতে পারলে আমিও চাকরি করব। দুইজনে একসাথে চাকরি করলে একটা কিছু হয়ে যাবে। আর একটা কথা আকাশ, তুমি আর কত মিথ্যে কথা বলবে, আর কত তোমার পরিচয় লুকাবে? আমি টাকা পয়সা চাই না, আর আমি একটু ভালোবাসা চাই। তুমি কি দিবে আমাকে সেই ভালোবাসাটা? দিব, কিন্তু তুমি যদি আবারও আমাকে ছেড়ে চলে যাও তখন কি হবে? আর কখনোই ছেড়ে যাবে না। চলুন নিচে যাই, আপু আম্মু আমাদের জন্য অপেক্ষা করছে। চলো। আকাশ প্রিয়ার কপালে একটা চুমু দিয়ে প্রিয়াকে নিয়ে চলে গেল নিচে। দুজনকে একসাথে দেখে প্রিয়ার আব্বু আম্মু খুশি হয়ে বলতে লাগলো, যাক, অবশেষে দুইজন দুইজনকে ভালোবাসতে পেরেছে। আকাশ এখন তো আমার মেয়েকে বিয়ে করতে বারণ নেই, তাই না? না, এখন আর বিয়ে করতে বারণ নেই। তবে আমি এইখানে বিয়ে করতে পারবো না। আমরা সবাই আজকে রাতের ফ্লাইটে করে চলে যাব লন্ডনে। ওইখানে দুই পরিবার কথা বলে এরপর আমাদের বিয়েটা ঠিক করবেন। ঠিক আছে, এখন যাও, রেস্ট করো। প্রিয়া, তোর জামার কাপড় প্যাক করে নে। প্রিয়ার আম্মু, তুমিও যাও, গিয়ে সব কিছু রেডি করে নাও। ঠিক আছে, যাইতেছি। এই বলে সবাই চলে গেল সবার রুমে। সকল কিছু গুছিয়ে নিল। সন্ধ্যায় সবাই চলে আসলো বিমানবন্দরে। বোর্ডিং পাস চেক করে সবাই বসে আছে বিমানের ভেতরে। বেশ কিছুক্ষণ পর বিমান ছেড়ে দিল। দীর্ঘ 9 ঘন্টা পর বিমান লন্ডনে এসে পৌঁছালো। সবাই সবার ব্যাগগুলো নিয়ে চলে আসলো বাইরে। এসে তাকে তাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। আকাশ এবং বাকি সবাই গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর গাড়িগুলো সারিবদ্ধভাবে বিশাল এক রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে লাগলো। সবগুলো গাড়ি এসে বাড়ির সামনে থামতেই আকাশ গাড়ি থেকে নেমে দরজার কাছে যেতেই বডিগার্ডগুলো প্রিয়া এবং তার আব্বু আম্মুকে চেক করতে যাবে। এমন সময় আকাশ বলতে লাগলো, The guards don't have to check them. She is my future wife and they are my in-law, mother-in-law. Okay, sir. Sorry, ma'am, for checking on you. আকাশ সবাইকে নিয়ে চলে গেল বাড়ির ভেতরে। আকাশকে দেখে তার আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে আকাশের গলায়, কপালে, মুখে সব জায়গায় কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাবা, আমাকে মাফ করে দে, আমরা ভুল করেছি। আরে আম্মু, মাপ চাইতে হবে না। বাড়িতে মেহমান এসেছে, তাদের জন্য রান্না বসাও। আকাশের মা এতক্ষণ খেয়াল করেনি যে প্রিয়া এবং তার আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। তাদের দেখে আকাশের আম্মু বলতে লাগলো, আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন। প্রিয়া এবং তার আম্মু আব্বু বসে গেল। এদিকে ফারিয়া এসে সবাইকে শরবত দিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। এমন সময় প্রিয়ার আব্বু বলতে লাগলো, আমার মেয়েকে পছন্দ হয়েছে নাকি আপনাদের? আমার ছেলের পছন্দ হয়েছে মানে আমাদেরও পছন্দ হয়েছে। আপনার মেয়ে তো পরিচাইতে কোনো দিকে কম না। আমাদের পছন্দ হবে না কেন বলেন? পছন্দ যেহেতু হয়েই গেছে, সেহেতু এক কাজ করেন, তাদের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাইতেছি।
তা আপনারা কি বলেন? তা তো দিবই। আকাশের আব্বু একটু আমেরিকা গেছে, উনি আসলে না হয় ওদের বিয়ের পাকা কথাটা সেরে ফেলবো। যেহেতু সকল দেশের টপ বিজনেসম্যান আকাশ, সেহেতু সবাইকে দাওয়াত দিতে হবে, তাই না? তা তো দিতেই হবে। সবাই কথা বলতেছে, এদিকে আকাশ ওইখান থেকে উঠে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। আকাশ ঘুমিয়ে আছে। এমন সময় প্রিয়া আসলো তার রুমে। এসে দেখে আকাশ ঘুমিয়ে গেছে। তাই প্রিয়া চলে গেল ফারিয়ার রুমে। গিয়ে দেখে ফারিহা বসে বসে ফোন টিপছে। প্রিয়াকে দেখে ফারিয়া বলতে লাগলো, আরে আপু তুমি আসো, বসো এখানে। প্রিয়া বসে পড়লো ফারিহার কাছে। দুজন গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর দুইজনে চলে গেল ছাদে। গিয়ে দেখে হাজার হাজার বিভিন্ন রঙের পাখি আছে। ওয়াও, এত সুন্দর সুন্দর পাখি কে এনেছে ফারিয়া? এসব পাখি ভাইয়া বিভিন্ন দেশে গিয়ে ঘুরে ঘুরে নিয়ে এসেছে। এক একটা পাখির দাম কম হলেও 50 লক্ষ টাকার উপরে পড়েছে খরচ নিয়ে। ও আচ্ছা, অনেক টাকা খরচ পড়েছে তাহলে পাখিগুলো আনতে। ওই পাশে চলো, ওইদিকে দোলনা আছে আর ফুলের বাগানও আছে। চলো। দুজন চলে গেল ওইদিকে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই সবার রুমে চলে গেল। এদিকে আকাশ তার ল্যাপটপটা নিয়ে কাজে বসে পড়ল। বেশ কয়েকটা প্রজেক্টের কাজ শেষ করে বিছানায় তাকাতে দেখতে পেল প্রিয়া ঘুমিয়ে আছে। প্রিয়ার মুখের দিকে তাকাতে দেখতে পেল পুরোই যেন একটা পিচ্চিবাবু ঘুমিয়ে আছে। মেয়েরা ঘুমালে যে এত সুন্দর লাগে আজকে দেখলাম। এইসব ভাবতে ভাবতে আকাশ চলে গেল প্রিয়ার মুখের কাছে। এমন সময় একটা চুল এসে প্রিয়ার মুখের ওপর পড়তেই আকাশও চুলটা নিয়ে আবার কানের কাছে গুজে দিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ প্রিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো ফারিয়ার ডাকে। এই ভাইয়া ওঠ, সকাল হয়ে গিয়েছে তো, আর কত ঘুমাবি? নিয়ে আম্মু ডাকতেছে খাবার খাওয়ার জন্য। তোরা গিয়ে খেয়ে নে, আমি এখন খাবো না, আমি খাইতে খাইতে দেরি আছি। ঠিক আছে তাহলে ঘুমা, আমরা খাবার খেয়ে নিই। এই বলে ফারিয়া চলে গেল। এদিকে আকাশ এখনও ঘুমাচ্ছে। দুপুর 1টা। আকাশ ঘুম থেকে উঠে চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে। আকাশের আব্বুও চলে এসেছে। আকাশকে দেখে তার আব্বু বলতে লাগলো, আকাশের আব্বু, কিরে আকাশ কেমন আছিস? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশের আম্মু, আকাশকে খাবার দিয়ে দাও, খাওয়া দাওয়া করে আসুক, এরপর বিয়ের কথাবার্তা বলতেছি আমরা। যাইতেছি। আকাশের আম্মু আকাশকে খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ বিয়ে তো করবি, অনুষ্ঠান করে করবি নাকি অনুষ্ঠান ছাড়া? আব্বু, অনুষ্ঠান করেই করি। সকল বিজনেসম্যানদের দাওয়াত দিয়ে আমার আসল পরিচয়টা দিয়ে দিব, কি বলো? এটাও ভালো কথা। তোকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, এখন দেখবে। সামনের সপ্তাহে তোদের বিয়ে হবে, কি বলিস তোরা? ঠিক আছে আব্বু, সামনের সপ্তাহে বিয়ে হবে আমাদের, এটাই ফাইনাল। তাহলে চল সবাইকে নিয়ে বিয়ের কেনাকাটা করে ফেলি। বিয়ের কার্ডগুলো বিলিয়ে দিই সবাইকে। চলো। সবাই চলে গেল লন্ডনের বড় একটা শপিং মলে। আস্তে আস্তে গহনা থেকে শুরু করে সকল কিছু কিনে ফেললো সবাই। সব কিছু কেনাকাটা করতে করতে রাত 3টে বেজে গেল। সবাইকে নিয়ে আবার চলে আসলো বাসায়। দেখতে দেখতে প্রতিদিন একটা একটা করে কিনে নিয়ে আসে সবাই। রাতে আকাশ বিছানায় শুয়ে আছে। এমন সময় প্রিয়া বলতে লাগলো, আকাশ, তুমি এতদিন মুখোশের আড়ালে ছিলে কেন বলো তো? আমি এটাই চাইতাম, একদিন পুরো বিশ্বকে দেখিয়ে দিব মুখোশের আড়ালে আমি বড় টপ বিজনেসম্যান। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আকাশ আর প্রিয়া ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বসে আছে। আর মাত্র 3 দিন রয়েছে বিয়ের। সকল কিছু কেনাকাটা শেষ, বাড়িও সাজানো শেষ, যা যা লাগবে সব কিছুই কেনাকাটা শেষ। এখন বাংলাদেশ থেকে মেহমানরা আসতেছে। দেখতেই কেটে গেল 2 দিন। আজকে দুজনের গায়ে হলুদ। এক বাড়িতেই গায়ে হলুদ হচ্ছে। সবাই খুশি হয়ে দুজনকে গায়ে হলুদ দিয়ে দিতে লাগলো। হলুদ সন্ধ্যা শেষ হতে সবাই সবার রুমে চলে গেল। পরের দিন বিয়ের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত। আস্তে আস্তে বিয়ে বাড়িতে বিজনেসম্যানরা আসতে লাগলো। সবার সাথে কৌশল বিনিময় করতে লাগলো আকাশ। সবার সাথে কৌশল বিনিময় শেষ করে আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো গাইস, আই এম আকাশ চৌধুরী, ওনার অফ আকাশ গ্রুপ অফ কোম্পানিজ। I have worked hiding my identity for so long. I have come this far today by working hiding my identity.
আকাশ স্যার, আপনার জীবনের ছোট্ট একটা গল্প বলবেন? কোথা থেকে কোথায় এসেছেন? যদি একবার বলতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি বলতেছি, 5 মিনিটের মধ্যে গল্পটা শেষ করতে। এই বলে আকাশ তার জীবনের গল্পটা বলতে লাগলো সবার কাছে। সব কিছু বলা শেষ হতেই সবাই হাততালি দিতে লাগলো। সবাই খাবার টেবিলে বসতেই সবাইকে খাবার দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই এক এক করে গিফট দিয়ে চলে যেতে লাগলো। সন্ধ্যায় বিয়ে শেষ হতেই আকাশ প্রিয়াকে নিয়ে চলে আসলো বাসায়। রাত প্রায় 11টা। সবাই গিফটগুলো খুলে খুলে দেখতেছে কে কী দিয়েছে। সব দেখা শেষ হতেই আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ বাবা, অনেক রাত হয়েছে, প্রিয়াকে নিয়ে রুমে যা। আর একটু আড্ডা দিই আম্মু, মাত্র তো 12টা বাজে। আকাশ, চলো, অনেক রাত হয়েছে, আমরা রুমে যাই। অনেক কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে। প্রিয়া, তুমিও আমাকে যেতে বলতেছো? যা যা। আর এই নিয়ে, এটা লাগবে তোর। প্রিয়া ভাবি, যান এখন রুমে। আকাশ প্রিয়াকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিতেই প্রিয়া বলতে লাগলো, তুমি একটু বাহিরে যাও, আমি যখন বলবো আবার তখন আসবে। ঠিক আছে। আকাশ একটু বাইরে আসতেই 5 মিনিট পর প্রিয়া ডাক দিল। আকাশ ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার কাছে যেতেই প্রিয়া এসে নিচে নেমে সালাম করলো আকাশকে। আরে আরে, কি করতেছো? পা ধরে সালাম করতেছো কেন? তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। এই বলে আকাশ প্রিয়াকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর প্রিয়া আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, চলো, 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর আমরা আমাদের নতুন জীবন শুরু করি। চলো। দুজন চলে গেল নামাজ আদায় করতে। বেশ কিছুক্ষণ পর দুজন নামাজ আদায় করে চলে আসলো বিছানায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এমন সময় প্রিয়া বলতে লাগলো, এইভাবে তাকিয়ে থাকবে নাকি আদরও করবে? আদর তো করবই। যদি তুমি অনুমতি না দাও তাহলে করব কি করে? এখন অনুমতি দিয়েছো, এখন আদর করব। এই বলে আকাশ প্রিয়ার ঠোঁটচোরা তার দখলেই করে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর আকাশ আস্তে আস্তে করে প্রিয়ার জামাকাপড় খুলতে লাগলো। থাক, আর কিছু বললাম না, বাকি সব কিছু আপনারা বুঝে নিন। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।